শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন রাজেশ দত্তর লেখা একটি দুর্দান্ত ফ্যান ফিকশন। এবারে একটু ভিন্ন স্বাদের ফ্যান ফিকশন। গল্প পাঠ তথা গোয়েন্দা পার্থর ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, নিয়োগিতার ভূমিকায় মৃন্ময় মান্না, দেবার্পণের ভূমিকায় ইন্দ্রনীল কুমার, হরেন মণ্ডলের ভূমিকায় জয় ভট্টাচার্য, আব্দুল মাঝি ও জয়ন্তদার ভূমিকায় বাক্যবাগীশ, ইন্সপেক্টর সঞ্জয়ের ভূমিকায় সুদীপ্ত সরকার, আবহ সঙ্গীত স্পেশাল এফেক্টসে রাজদীপ চক্রবর্তী। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন। দেবার্পণের সঙ্গে আমার আলাপ হয়েছিল বছরখানেক আগে একটা তদন্তের সূত্রে, যখন পন্ডিচেরি যাচ্ছিলাম তখন। পেশিবহুল চেহারা, নিয়মিত শরীরচর্চা ছাড়া ওর প্রধান শখ হল ভুতুরে বাড়িতে একা রাত কাটানো। শখটা অদ্ভুত হলেও একটা জিনিস কিন্তু প্রকাশ পায়, ছেলেটা অসীম সাহসী আর বুদ্ধিমান। আর সকালে খবরটা পড়ার পর থেকেই তাই ওর কথাই মনে পড়ল। প্রথমে ল্যান্ডলাইন থেকে দেবার্পণকে মোবাইলে ফোন করলাম। হ্যালো দেবার্পণ, আমি পার্থদা বলছি, চিনতে পারছো? পন্ডিচেরি সি ভিউ হোটেল, মনে পড়ছে? আরে হ্যাঁ হ্যাঁ দাদা, মনে পড়েছে। সেই কথা কি আর ভোলার মতো দাদা? কেমন আছো বলো? আমি ভালোই। তা তোমার খবর কি? নতুন কোনো ভুতুরে অভিযান করলে নাকি এর মধ্যে? হ্যাঁ, এই তো গত মাসে ঝাড়গ্রামের একটা পোড়ো বাড়িতে রাত কাটালাম। দুটো বাদুড় আর একটা বেড়াল ছাড়া কিচ্ছু কপালে জুটলো না। আমার এই জীবনটাই বৃথা, বুঝলে দাদা? ভূতের সাথে একটা লং ডিসকাশন হবে কবে থেকে অপেক্ষা করছি, হলোই না। হবে হবে, খুব শিগগিরই হবে। তুমি আজ সন্ধ্যে কি করছো বলো তো? হবে হবে মানে কিছু খবর আছে নাকি? মানে কোনো ভৌতিক কেস? বলো না। বলবো, সব সাক্ষাতে বলবো। আগে বলো, সন্ধ্যায় ফ্রি আছো কিনা? 6টার পর একদম ফ্রি, শুধু কোথায় যেতে হবে বলো। বেশ, তাহলে 7টায় অলিপাবে চলে এসো। বাই। ওকে দাদা, বাই। এর পরের ফোন নিয়োগিতাকে। পুরো নাম সুবোধ নিয়োগী, আমার অফিসের জুনিয়র, কিন্তু বয়সে বেশ সিনিয়র। খুব মজার লোক, বেটে খাটো, মোটাসোটা, মাথায় চকচকে টাক, আর মস্ত এক জয় ঢাকের মতো ভুঁড়ি। নিয়োগিতার আড়ালে অফিসের ছেলে ছোকরারা নিয়োগিতাকে ঢুলুদা বলে ডাকে, কারণ নিয়োগিতা অদ্ভুতভাবে গল্প বলতে বলতে, কথা বলতে বলতে, দাঁড়িয়ে বসে যখন হোক ঘুমে টলে পড়ে। শুধু তাই নয়, নাকও ডাকে তার সাথে। হ্যালো নিয়োগিতা, আমি পার্থ বলছি। আজ সন্ধ্যে একবার অলিপাবে আসতে পারবে? আমি পার্থ প্রতিম দে, ব্ল্যাক বয় ডিটেকটিভ এজেন্সির সিনিয়র ইনভেস্টিগেটর। জয়েন করেছিলাম এই কোম্পানিতে ট্রেনি হিসাবে। দেখতে দেখতে 5 বছর কাটিয়ে ফেললাম। ইচ্ছে আছে ভবিষ্যতে নিজে প্রাইভেট ইনভেস্টিগেটিং ফার্ম খোলার। দেখা যাক কবে সুযোগ আসে। মাটন স্টেকটা চামচ দিয়ে একটু মুখে দিয়েই নিয়োগিতা বলে উঠল, এই অলিপাবের এই একটা জিনিসের কোনো বিকল্প পাবেন না কলকাতা শহরে। ওই জন্যই তো অলিপাব বলতেই এক কথাই চলে এলাম। দেবার্পণ ফুয়েল, আমার ব্লেন্ডার্স, আর নিয়োগিতার চিরাচরিত ব্র্যান্ড আইবি। দেবার্পণে যেন আর দেরি সইছে না। চোখ করে এক চুমুকে গ্লাস ফাঁকা করে ঠক করে গ্লাসটা টেবিলে রেখে বলল, বলো দেখি এবার কেসটা কি? আমি ছোট্ট একটা চুমুক দিয়ে পকেট থেকে আজকের খবরের কাগজের কাটিংটা বার করে নিয়োগিতাকে বললাম, এটা চোখে পড়েনি নিশ্চয়ই, পড়ুন একটু জোরে জোরে। নিয়োগিতা হেডিংটা পড়ে ঠিক লালমোহন বাবুর কায়দায় বলে উঠল, আরে বাস, এ তো হাইলি সাসপিসিয়াস। দেবার্পণ নিয়োগিতার হাত থেকে কাগজটা ছোঁ মেরে কেড়ে নিয়ে পড়তে লাগলো জোরে জোরে। ভূতের উপদ্রবে নাজেহাল পূর্বস্থলী, নিজস্ব সংবাদদাতা কালনা। গত 2 মাস যাবৎ নবদ্বীপের পার্শ্ববর্তী গ্রাম পূর্বস্থলীতে ঘটে চলেছে নানান ভৌতিক কাণ্ড কারখানা। কেউ কেউ স্বচক্ষে ভূত দর্শন করছেন। গ্রামের অনেকের ধারণা এটা ভূত নয়, জিন, অর্থাৎ মুসলিম অপদেবতা। কারণ গ্রামের একদম শেষ প্রান্তে একটি পরিত্যক্ত কবরস্থান আছে, তার কাছাকাছি এই কাণ্ডগুলি ঘটছে।
কালনা থানার ওসি বিমান মণ্ডলের বক্তব্য সবটাই আজগুবি এবং মন গড়া কাহিনী। অভিযোগের ভিত্তিতে কবরস্থানে পুলিশ মোতায়েন করা হয়, কিন্তু কোনো ভৌতিক কার্যকলাপ চোখে পড়েনি। পুলিশের এই বক্তব্য মানতে নারাজ ডিপিই নেতা বাবাই। উনি বলেন, বারবার বলা সত্ত্বেও কোনো রকম তদন্তে নামেনি পুলিশ। একদিন পুলিশ পোস্টিং করে এমন বিবৃতি দেওয়ারও পরিপ্রেক্ষিতে আমরা প্রতিবাদ জানাই। কাগজের কাটিংটা আমাকে ফেরত দিয়ে দেবাপন উচ্ছ্বসিত হয়ে আমায় বলল, পার্থদা, ইউ আর গ্রেট, বলো কি করতে হবে। নিয়োগিতা ঢুলুদা দেখলাম ঢুলে পড়েছে চেয়ারে। আমি গ্লাসে একটা চুমুক দিয়ে ইচ্ছে করে গ্লাসটা একটু জোরে আওয়াজ করে রাখলাম, আর সেই আওয়াজে নিয়োগিতা ধর্মর করে উঠে বলল, মানে পূর্বস্থলীতে আমার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারের একটা গ্রেট ফার্ম হাউস ছিল। আমি যদিও কোনোদিন যাইনি, তবে বললে একটু খোঁজ নিতে পারি। তা আপনার কোনো গ্রেট গ্র্যান্ডফাদারের কোনো অ্যানসিস্টারের এক্সিস্টেন্স আছে নাকি? আরে আছে বই কি, এই ওয়ান অ্যান্ড অনলি সুবোধ চন্দ্র নিয়োগী। তাহলে তো ভালোই হলো, আপনার কিছু প্রাপ্তিযোগ্য কপালে নাচছে বলে মনে হয়। আরে দূর মশাই, আমার কি সে কপাল আছে? দলিলপত্র সব উইয়ে খেয়ে নিয়েছে। আমি তো বলবো আপনার কপাল এতটাই বড় আর প্রশস্ত যে শুরু কোথায় আর শেষ কোথায় খুঁজে পাওয়া মুশকিল। তিনজনই হেসে উঠলাম। বিল পে করে বারের বাইরে দাঁড়িয়ে বললাম, এই মিস্ট্রিটা সলভ করব। নিয়োগদা, আপনি কাল পূর্বস্থলীর পুরো ডিটেলস কালেক্ট করে একটা ফাইল করুন। আর দেবারপন, তুমি যদি ভূত দেখতে ইন্টারেস্টেড হও তাহলে শনি রবি কোনো কাজ রেখো না। ঠিক আছে পার্থদা, আমি প্রস্তুত। তাহলে আজকে আমি আসি, আর কিছু বলার থাকলে আমাকে কিন্তু অবশ্যই ফোন করো। দেবারপন বেরিয়ে যাওয়ার পর আমি আর নিয়োগিতা ট্যাক্সি ধরলাম। বেহালায় নিয়োগিতাকে ড্রপ করে বাড়ি পৌঁছলাম রাত 11টা নাগাদ। জয়ন্তদা মানে ব্ল্যাক বয় ডিটেকটিভ এজেন্সির মালিক আমায় ভীষণ ভরসা করেন। শুধুমাত্র ওনার জন্যই নিজের এজেন্সি খোলার কথা ভাবতে পারছি না। অফিসে ঢুকেই জয়ন্তদার চেম্বারে গেলাম। গুড মর্নিং জয়ন্তদা, একটা জরুরি কথা ছিল। মর্নিং। বেশ তো, বল না, আমি এখন ফ্রি আছি। এই খবরটা চোখে পড়েছে তোমার? বলে কাটিংটা এগিয়ে দিলাম। খবরটা চট করে পড়ে আমায় আবার কাগজটা ফেরত দিয়ে বলল, বেশ ইন্টারেস্টিং, কিন্তু কি করতে চাইছিস? দেখো, মানছি এই কেসটা সলভ করলে পয়সা করি কি পাবো কোনো ঠিক নেই, কিন্তু ব্ল্যাক বয়ের বেশ নামডাক হবে, মানে মিডিয়া হাইলাইট হবে আর পয়সারও বাড়বে। ভেবে দেখো। হ্যাঁ, তা ঠিকই বলেছিস। আর তুই যখন ভাবছিস সে তো কোম্পানির ভালোর জন্যই ভাবছিস, লেগে পড়। আর একটা কথা, এই মিশন আমি নিয়োগিতা আর আমার এক বন্ধুকে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তবে নতুন কেউ তোকে অ্যাসিস্ট করলে তার যা যা ফর্মালিটি আছে সেগুলো করিয়ে নিস। নিশ্চয়ই জয়ন্তদা। নিয়োগিতা যথারীতি নিজের ল্যাপটপের সামনে বসেছে ঠিকই, কিন্তু মাথাটা ঢুলতে ঢুলতে প্রায় কিবোর্ড ছুঁই ছুঁই। ও নিয়োগিতা, কাজ কত দূর? সোজা হয়ে বসে ডাক্তার রুমাল দিয়ে মুছে বললেন, এই মানে হ্যাঁ একটু, হ্যাঁ মানে 1 মিনিট, আরে ঘন্টাখানেক লাগবে। এই নিউজটা যত কাগজে বেরিয়েছে তার একটা কালেকশন তৈরি করছি। ভেরি গুড। হয়ে গেলে তাহলে ফাইলটা আমার ঘরে একটু দিয়ে যাবেন, আর ট্রেনের টাইম টেবিলটা চেক করে শনিবার সকালে কি কি ট্রেন যায় পূর্বস্থলী আমায় একটু জানাবেন। ঠিক আছে, বলছি। দেবারপনকে ফোন করলাম। হ্যালো দেবারপন, তুমি একবার সময় করে আমার অফিসে আসতে পারবে? কিছু ফর্মালিটি আছে। কাল তো শনিবার, আমাদের সকালে ট্রেনে রওনা হতে হবে, তাই কিছু প্ল্যানিংও সেরে নেবো ভাবছি। ওকে পার্থদা, এই ধরো তাহলে আমি 3টে নাগাদ তোমার অফিসে আসছি। ঠিক আছে, চলে এসো তাহলে। বাই। বাই। ঘন্টাখানেক পর নিয়োগিতা আমার ঘরে একটা ফাইল নিয়ে এলো। এই নিন, এই পুরো ডিটেলস এতে আছে। এই এখনো পর্যন্ত 6টা লিডিং নিউজ পেপারে খবরটা বেরিয়েছে, আর একটা ম্যাগাজিনে এই বাপি বেরার ইন্টারভিউ বেরিয়েছে। সব নেট থেকে প্রিন্ট বার করেছি। আর এই হাওড়া থেকে কাটোয়া লোকাল যায় পূর্বস্থলীতে এই সকাল 5টা 38 মিনিটে, আর এই ট্রেনটা গিয়ে পৌঁছায় 8টা 16 মিনিট নাগাদ। তারপর 7টা 53 মিনিটের ট্রেনটা পৌঁছায় 10টা 21 মিনিট নাগাদ। এরপর আবার সেই বেলা 10টার ট্রেন হাওড়া থেকে। থ্যাংক ইউ। আর শুনুন, 3টে নাগাদ দেবারপন আসছে, ওর ফর্মালিটি করিয়ে নিয়ে আমার রুমে আসবেন। কালকের ওয়ার্ক প্ল্যানটা একটু ভালো করে ছকে নেব। ঠিক আছে, এখন আসি তাহলে। হ্যাঁ।
দেবার্পণ আর নিয়োগিতা 3:30 নাগাদ আমার ঘরে এলো। চেয়ারে বসে দেবার্পণ বেশ কৌতূহলী চোখে আমায় বলল, হ্যাঁ, এবার বলো তো কিভাবে কি করা হবে। আমি একটা গোল্ড ফ্ল্যাগ ধরিয়ে লম্বা একটা টান দিয়ে বললাম, কাল আমরা 7:53 কাটোয়া লোকাল ধরছি। আমাদের পরিচয় গোপন রাখতে হবে। নিয়োগিতা, আপনি হলেন প্রখ্যাত বার্ড ওয়াচার ডক্টর নিয়োগী। পূর্বস্থলী যাচ্ছেন এক ধরনের লুপ্তপ্রায় মাইগ্রেটরি বার্ডের ওপর রিসার্চ করতে। একটু পাখি নিয়ে গুগলে ঘেঁটে নেবেন রাতে। যদি পারেন লাইব্রেরি থেকে গোটা কতক বার্ড ওয়াচিং এর উপর বই সঙ্গে নিয়ে নেবেন। অফিসের বাইনোকুলার, স্পটার আর জুম লেন্স ক্যামেরাটা সঙ্গে রাখবেন। আর দেবার্পণ, তুমি হলে একজন এনথ্রোপোলজিস্ট। পূর্বস্থলীর মানুষের কালচার, জীবিকা এবং বসবাসের ওপর তোমার থিসিস লেখার জন্যই ওখানে যাওয়া। আর আমার ব্যাপারটা আমি ঠিক সময় মতন বলে দেব। একটা কথা, আমরা কিন্তু কেউ কাউকে চিনি না। একই ট্রেন ধরবো হাওড়া থেকে, কিন্তু একসাথে নয়। যা বলার হোয়াটসঅ্যাপে। এই ফাঁকে এখন নিয়োগিতা অফিসের বায়নোকুলারটা নিয়ে জানলার বাইরে কি যেন দেখছে। তারপর হঠাৎ বেশ উত্তেজিত হয়ে বলে উঠল, এই ব্ল্যাক ক্রো, ব্ল্যাক ক্রো। আমরা সবাই হো হো করে হেসে উঠলাম। নিয়োগিতাকে দেখলাম কার্গো আর টি শার্ট পরেছে, মাথায় একটা হ্যাট, গলায় বায়নোকুলার, পিঠে ব্যাগ, বাঁকাতে ট্রাইপড ক্যামেরার ব্যাগ, আর মোস্ট ইন্টারেস্টিংলি ডান হাতে সেলিম আলীর লেখা একটা বই, দ্য বুক অফ ইন্ডিয়ান বার্ডস। আমি হোয়াটসঅ্যাপে লিখলাম, দারুণ মানিয়েছে ডক্টর নিয়োগী, তবে চেষ্টা করবেন ট্রেনে কোনো পূর্বস্থলীর লোক পেলে ইনফো কালেক্ট করার। উত্তর এলো, আপনি কোথায়? এই দেখছি না তো। আমি বললাম, আছি আছি। এবার দেখলাম দেবার্পণকে হন্তদন্ত হয়ে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে। কালো টি শার্ট, জিন্স আর সানগ্লাস, কাঁধে একটা কিট ব্যাগ। হোয়াটসঅ্যাপে দেবার্পণকে লিখলাম, ওয়েলকাম, লুকিং হ্যান্ডসাম। উত্তর এলো, থ্যাঙ্কস, কিন্তু তুমি কোথায়? বললাম, তোমার বাঁদিকে যে টি স্টলটা আছে তার সামনে দেখো একজন ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা ক্যামেরাম্যান দাঁড়িয়ে। ওটাই আমি। দেবার্পণ আমার দিকে একবার তাকিয়ে তারপর লিখলো, কি দিয়েছো গুরু, ব্যাপক লাগছে, সত্যি চেনা যাচ্ছে না। কিন্তু নিয়োগিতা কই? লিখলাম, তোমার ডান দিকে তাকাও, গ্রিন টি শার্ট আর কার্গো, মাথায় হ্যাট পরে দাঁড়িয়ে ঢুলছে। ঠিক সময় ট্রেন ছাড়লো। 3 জনেই একই কামরায় উঠেছি, কিন্তু আলাদা আলাদা সিটে বসলাম। নিয়োগিতা আমায় চিনে ফেলেছে, কারণ এর আগে বহু কেসে নিয়োগিতা আমায় অ্যাসিস্ট করেছে, তাই ছদ্মবেশের ব্যাপারে উনি ওয়াকিবহাল। ব্যান্ডেল ছাড়ার পর সিঙ্গেল লাইনে ঢুকলো ট্রেন। ত্রিবেণী থেকে একদল তিলকধারী কীর্তনিয়া উঠল, সম্ভবত নবদ্বীপ ধাম ওদের গন্তব্য। আমার সামনে এক ভদ্রলোক বসে আমায় অনেকক্ষণ ধরে লক্ষ্য করছেন দেখে ভাবলাম একটু কথা বলি। কত দূর? কাটোয়া। আপনি? পূর্বস্থলী। ও, ওই লেকে যাবেন বুঝি পাখির ছবি তুলতে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আরে এখন আর পাখি কই, তেমন পাখিটা কি আর আসে না। ডিসেম্বর নাগাদ আসলে অল্প কিছু দেখা যায়, তবে এই সময় আসা কম। আপনি কি কাটোয়ায় থাকেন? হ্যাঁ, তবে ব্যবসার কাছে পূর্বস্থলী আসতে হয় মাঝে মধ্যে। একটা কথা, আপনি কি কিছু শুনেছেন পূর্বস্থলীর ব্যাপারে? ওখানে থাকবেন তো, তাই বলছি। কই না তো, কিছু শুনিনি তো। কেন, মানে কি হয়েছে ওখানে? না থাক, আপনি ভয়টায় পেয়ে যাবেন। ভয়? কিসের ভয়? আরে আমি ভয়টায় পাই না, স্বচ্ছন্দে বলতে পারেন। ভদ্রলোক গলাটা নিচে নামিয়ে চোখ বড় বড় করে প্রায় আমার কাছে এসে বলল, ভূত মশাই, ভূত প্রায় রোজই কেউ না কেউ দেখছে। অনেকে তো গ্রাম ছেড়ে কলকাতায় আত্মীয়ের বাড়িতে উঠেছে। কোথাও কোথাও মরার খুলি, মানুষের হাড় সব পাওয়া যাচ্ছে। এই গভীর রাতের দিকেই নাকি সব উৎপাত হচ্ছে। আচ্ছা, ভূত কি কারোর ক্ষতি করেছে এখনো পর্যন্ত? না, তেমন তো কিছু শুনিনি, তবে সবাই বেশ ভয় ভয় দিন কাটাচ্ছে। মনে হয় আমার কোনো ক্ষতি করবে না তাহলে। আপনার বেশ সাহস আছে মশাই। এই তো নবদ্বীপ আসছে, আপনার একটা স্টেশন, তারপরেই পূর্বস্থলী। এগিয়ে যান। ধন্যবাদ দাদা, ভালো লাগলো কথা বলে। ফোন নাম্বারটা দিন আপনার, ভূত দেখতে পেলে আপনাকে জানাবো। ভদ্রলোক পকেট থেকে একটা কার্ড বার করে আমায় দিয়ে হেসে বললেন, নিশ্চয়ই দাদা। পূর্বস্থলী স্টেশনে নামলাম 3 জনেই। আমি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ বানিয়েছি 3 জনের মধ্যে কথাবার্তা বলার জন্য। ওখানে লিখলাম, আলাদা রিক্সা নিয়ে
কাস্তশালী গেস্ট হাউসে চলে যাও। নিয়োগিতা দেবার্পণ তোমাদের আলাদা আলাদা রুম বুক করা আছে। আমিও ওখানে উঠছি, কিন্তু একটা কাজ সেরে ঢুকবো। নিজেদের মধ্যে কোনো কথা নয়, যে যার ঘরে থেকো, আমি যোগাযোগ করে নেব। বাই। একটা রিক্সাওয়ালাকে ডেকে বললাম, তোমাদের গ্রামের প্রধান হরেন মণ্ডলের বাড়ি যাব। বসুন, 20 টাকা ভাড়া ওনার বাড়ি, সেই একেবারে গ্রামের শেষ মাথায়। ঠিক আছে, চলো। বাবু কি কলকাতা থেকে আসতেছেন? হ্যাঁ। ও, তা কি খবরের কাগজের নোক বুঝি? আসলে রোজই তো ওনার কাছে গাদা গাদা নোক আসতেছে, তাই বললুম আর কি। কেন আসছে খবরের কাগজের লোক? সে বাবু আপনি ওনার কাছেই জেনে নেবেন। রাম 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 রাম। একটা মস্ত বড় গেটওয়ালা বাড়ির সামনে রিক্সা দাঁড়ালো। পয়সা মিটিয়ে দিতে রিক্সাওয়ালা চলে গেল। বেশ পয়সাওয়ালা মণ্ডলবাবু বাড়ির বাহার দেখেই তা বেশ বোঝা যায়। গেট খুলে ভেতরে ঢুকেই দুপাশে সবুজ লন, মাঝখান থেকে নুড়ি বিছানো রাস্তা, আর রাস্তা শেষে একটা চোখ ধাঁধানো দোতলা বাড়ি। দরজায় একটু ঠকঠক করতেই একজন বয়স্ক পরিচারক দরজা খুলে দিয়ে বলল, করে সই। হরেনবাবু আছেন? আমি কলকাতা থেকে এসেছি, একটু দরকার আছে। আসুন ভেতরে, একটু বসতে হবে, উনি পুজো করছেন। ভেতরে ঢুকে দেখলাম বসার ঘরটা বেশ বড়। চারিদিকে দামি সোফা পাতা, মেঝেতে দামি কাশ্মীরি কার্পেট, সিলিং থেকে ঝুলছে ফরাসি ঝাড়বাতি। ভদ্রলোক যে শুধু পয়সাওয়ালাই নয়, বেশ শৌখিনও বটে, সেটা বেশ বোঝা যায়। সেই বৃদ্ধ পরিচারক একটা ট্রেতে করে 1 গ্লাস জল আর চা বিস্কুট এনে আমার সামনে রেখে দিলেন। চায়ের কাপে চুমুক দিয়ে বুঝলাম পিওর দার্জিলিং টি, আর বেশ দামি কোয়ালিটির। চা শেষ করে কাপটা টেবিলের ওপর রাখতেই এক ভদ্রলোক প্রবেশ করলেন ঘরে। সাদা পায়জামা পাঞ্জাবি পরা, কুচকুচে কালো রং, বয়স বছর 45 হবে। হাত তুলে নমস্কার জানিয়ে বললেন, আমি হরেন মণ্ডল, এই গ্রামের প্রধান। আমি প্রতি নমস্কার জানিয়ে বললাম, নমস্কার, আমি পার্থ প্রতিম দে, ফ্রিল্যান্সার সাংবাদিক এবং ফটোগ্রাফার। ভালো নিউজ করি আর বড় চ্যানেলে দাম পেলে বেছে দিই। তা ওই আমাদের গ্রামের ওই ভূতের খবর করবেন বুঝি? আমি আর পেরে উঠছি না, বুঝলেন। এ কথা বলে বলে মুখ ব্যথা হয়ে গেল। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনাকে আমি কিচ্ছুই জিজ্ঞাসা করব না, কারণ আপনার বক্তব্য সবার শোনা হয়ে গেছে। বললাম না, আমি একটু ভালো খবর করি, সবার থেকে আলাদা যে খবর এখনো ছাপা হয়নি তেমনই খবর। তাই এখানে 2 দিন থেকে গ্রামের সবার সাথে কথা বলে একটা ভালো প্রতিবেদন তৈরি করতে চাই। আপনি গ্রামের প্রধান, তাই আপনার কাছে আসা, যদি আপনি একটু সহযোগিতা করেন, এই আর কি। ভদ্রলোক ভেবেছিলেন বোধহয় আমি ওনার সাক্ষাৎকার নেব। যখন আমার মুখ থেকে অন্যরকম শুনলেন, মোটেও খুশি হলেন না, উল্টে বেশ বিরক্তি প্রকাশ করেই বললেন, সেক্ষেত্রে আমার কি করার আছে, করুন যা খুশি, তবে সাবধান, এইসব করতে গিয়ে ওই ভূতের খপ্পরে পড়লে আমাকে দোষারোপ করবেন না কিন্তু। এই বলে উঠে দাঁড়িয়ে নমস্কার করে বললেন, তা কোথায় উঠেছেন? ওই যে লেকের ধারে কাস্তশালী গেস্ট হাউস, ওখানেই। ও, ভালো জায়গা। ওই গেস্ট হাউসের মালিক অরবিন্দ মান্না আমার খুব ভালো বন্ধু। আমি বলে দেবো যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, ধন্যবাদ। আজ তাহলে উঠি, পরে আবার দেখা হবে। নমস্কার। কাস্তশালী গেস্ট হাউস হরেন মণ্ডলের বাড়ি থেকে মিনিট 20 হাঁটা পথ। ঠিক করলাম হেঁটেই যাব, গ্রামটাও দেখা হবে আর কিছু মানুষজনের সাথে কথা হবে। কিছুটা হাঁটার পর একটা মুসলমান পাড়া দেখতে পেলাম। মসজিদ থেকে 12টার আজান শোনা যাচ্ছে। সামনে একটা পান বিড়ির দোকান। এগিয়ে গিয়ে একটা সিগারেট কিনে ধরালাম। চাচা, এই জিনের উপদ্রব কতদিন চলছে? তা বাবু এই মাস 2 হবে। আপনি কি জিন দেখেছেন? না, আমি দেখিনি, কিন্তু আমার দোকানের সামনে মানুষের হাড় পাওয়া গেছে। আপনাদের গোড় দেওয়া হয় কোথায়? বাবু, আগে তো পুরনো গড়েই কবর হতো। ওই জিনের উপদ্রবের জন্য এদিকে একটা নতুন গোরস্থান করা হয়েছে, এই মাসখানেক হলো। আপনাদের পুরনো গোড়টা কোন দিকে? ওই যে বাঁদিকের মোড় ঘুরে সোজা আছে পাঁচিলে ধাক্কা মারবে, ওটাই পুরনো গোড়। তবে বাবু ওদিকে যাবেননি। আমি হাঁটতে হাঁটতে বাঁদিকে সেই রাস্তাটাই ধরলাম। জনমানব শূন্য রাস্তা। দুপুর 12টা বাজে, তাও যেন একটা গা ছমছমে পরিবেশ। নদীর হাওয়া ইউক্যালিপটাস গাছের পাতায় লেগে একটা অদ্ভুত সনসন আওয়াজ হচ্ছে। পাঁচিলে কাছে পৌঁছতেই একটা ছোট গেট চোখে পড়ল। বাঁকানো আংটাটা খুলে ভেতরে ঢুকতে যাব, এমন সময় একটা জীর্ণকায় লোক, তাকে দেখলাম হাতে কিছু শাক পাতা নিয়ে আমার দিকে এগিয়ে আসছে।
বাবু ভেতরে যাবেন না, ভেতরে যাবেন না। কেন? আর তুমি কে? ভেতরেই বা কি করছো? বাবু আমি হলাম আব্দুল মোল্লা, নৌকা চালাই, এই গ্রামেই থাকি। আমরা গরিব মানুষ, শাক তুলতে গিয়েছিলাম ভেতরে। শয়তান আছে বাবু, ওইদিকে যাবেন না। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি কেমন শয়তান। বাবু মানা করছি, যাবেন না। আমি ততক্ষণে ভেতরে ঢুকে পড়েছি। দেখলাম আব্দুল বিড়বিড় করে বলতে লাগলো, লা ইলাহা আকবার হারমাতুল্লাহ, আল্লাহ রহম কর, রহম কর। ঝোপ জঙ্গল ঠেলতে ঠেলতে পৌঁছলাম একদম গোরস্থানের মাঝামাঝি জায়গায়। দূরে নদীর পাড় দেখা যাচ্ছে, বেশ কিছু পুরনো কবরের সাথে নতুন কিছু কবরও দেখা যাচ্ছে। হাঁটতে হাঁটতে একেবারে নদীর ধারে পৌঁছলাম। আরে এ কি? নদীর নরম মাটিতে এক জায়গায় বেশ কিছু পায়ের ছাপ। কাছে গিয়ে দেখলাম আশ্চর্য, এ পায়ের ছাপ কোনো মানুষের হতে পারে না। মানুষের পায়ের ছাপের থেকে অন্তত 5 গুণ বড়। শুধু তাই নয়, 5টা আঙুলের বদলে 6টা আঙুলের ছাপ। পায়ের ছাপগুলো যেন নদী থেকে উঠে গোরস্থানের দিকে চলে গেছে। ক্যামেরা বার করে ছাপগুলোর ছবি তুলে নিলাম চটপট। খুব খিদে পেয়েছে। গোরস্থান থেকে বেরিয়ে হাঁটতে লাগালাম গেস্ট হাউসের দিকে। আমরা 3 জন ছাড়া গেস্ট হাউসে আর কোনো গেস্ট নেই। থাকার মধ্যে একটা বয়স্ক কেয়ারটেকার নাম মদন। দুপুরে দেশি মুরগির ঝোল ভাত খেয়ে একটু হালকা গড়িয়ে নিলাম 3 জনেই। বিশালকায় পায়ের ছাপের কথা আর ছবি হোয়াটসঅ্যাপে আগেই পাঠিয়েছি। দেবারপন্ত মহানন্দে আছে এই ভেবে যে ভূতের দেখা এবারে মিলবে। 3টে নাগাদ প্ল্যান মাফিক দেবারপন বেরিয়ে গেল গ্রামের মানুষজনদের সাথে কথা বলতে। আমি আর নিয়োগিতা লেকের দিকে রওনা হলাম। এই লেকটার নাম চুপিচার। এটাকে ভৌগোলিকরা বলেন অক্সপো লেক। স্বচ্ছ জল, খুব একটা গভীর নয়। লেকের জলের নিচে গজিয়ে আছে এক ধরনের জলজ উদ্ভিদ। লেকের ব্যাপ্তি 4-5 কিলোমিটার হবে। মাঝামাঝি কয়েক জায়গায় চড়া পড়ে দ্বীপের আকার ধারণ করেছে। লেকের শেষ সীমানা অতিক্রম করলেই ভাগীরথী। এই নদীটা দিয়েই গ্রামের শেষ সীমানায় কবরস্থানের পেছনে পৌঁছানো যায়। নিয়োগিতা 2 জন ভদ্রলোককে দেখে আমায় বলে উঠল, এই বুঝলেন মশাই, এই লাস্ট সামারে লেক সুপেরিয়রে একটা প্যাফো ক্রিস্টাকাস দেখেছিলাম। কি অপূর্ব দেখতে পাখিটাকে! অমন পাখি আর চোখে পড়েনি আমার। আমি গলা নামিয়ে বললাম, আরে লাস্ট এবার রাজস্থানে গেলাম, প্যাভো ক্রিস্টাকাস প্রচুর দেখেছেন, কারণ ওই পাখিটাই আমাদের জাতীয় পাখি, যে ময়ূর, আর ওই স্পিসিস ভারতবর্ষেই পাওয়া যায়। ওহ, কত কষ্টে নামটা মুখস্থ করলাম, সব জলে গেল। আর আপনি মশাই কি এনসাইক্লোপিডিয়া নাকি? সব মনে করে রেখেছেন। লেকে নৌকা বিহারের ব্যবস্থাও আছে। একটা নৌকা ভাড়া করা হলো, 200 টাকায় 1 ঘন্টা। দুজনেই উঠে পড়লাম নৌকোয়। এই লেকে সুদূর সাইবেরিয়া থেকে উড়ে আসে নানান ধরনের পাখি। মাঝিকে বললাম, পাখি এত কম কেন? তা বাবু এই সময় পাখি কমই আসে, তবে বাবু চলুন, এক জায়গায় নিয়ে যাচ্ছি। ওই দ্বীপটার কাছে কিছু পাখি দেখতে পাবেন। নিয়োগিতা চোখে বায়নোকুলার লাগিয়ে খুব মনোযোগ সহকারে পাখি দেখার চেষ্টা করছে। নৌকা দ্বীপের কাছাকাছি পৌঁছতে বেশ কিছু ভিনদেশি পাখি চোখে পড়ল। একটা পাইট কিংফিশার তাক করে বসে আছে তার শিকারের অপেক্ষায়। একটা অসপেরিকে দেখলাম গাছের ডালে বসে থাকতে। এক ঝাঁক রেড চেস্টেড পোচার্স লেকের জলে ভেসে বেড়াচ্ছিল। আমাদের নৌকা কাছে আসতেই উড়ে গেল আকাশে। দ্বীপে নৌকা ভিড়তেই নিয়োগিতা 1 লাফে নামতে গিয়ে ভুঁড়ি নিয়ে বেসামাল হয়ে পুরো কাদামাটির ওপর হুমড়ি খেয়ে পড়ল। নিচে উঠে দাঁড়িয়ে খুব স্মার্টলি বলল, এই আসলে এই হঠাৎ সবুজ দ্বীপের রাজার কথা মনে পড়ে গেল। All these are the part of birding adventure. আপনার লাগেনি তো? Not at all. মাঝিকে আরো 100 টাকা হাতে দিয়ে বললাম, লেকের শেষ প্রান্তে যেদিকে নদী আছে সেই দিকে নিয়ে যেতে। বাবু সত্যি কথা কইতে কি, ওই দিকটা কেউ যায় না, ওখানে খুব ঝাঁঝি আছে, নৌকা আটকে যাবে। আরো 100 দেব, নিয়ে চলো যত দূর যাওয়া যায়। নিয়োগিতা মাঝিকে বলল, আচ্ছা ভাই, তোমাদের এখানে এসে শুনলাম ভূত টুত বেরোয় নাকি? হ্যাঁ বাবু, এই দিন 15 আগে আমি বাবু একটু লেসা করে বাড়ি ফিরছিলাম।
রাত তখন 1টা বাজে। তা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মোল্লাপাড়ায় বাবু। ওই পুরাতন কবরস্থানের কাছ দিয়ে যে রাস্তাটা গেছে ওটা দিয়ে বাড়িটা একটু কাছে পড়ে, তাই ওখান দিয়েই ফিরছিলাম বাবু। তারপর যা দেখলুম আমার নেশা টেশা সব উড়ে গেল। কি দেখলে? সে আর কি কই বাবু, একটা বিশাল লম্বা লোক, মুখটা মরার ফুলির মতো, মাথাটা 2 হাতে খুলছে, আকাশে ছুটছে, আবার জায়গায় বসিয়ে দিচ্ছে বাবু। আমি আর কিচ্ছু জানি না, ওখান থেকে পরানটা নিয়ে এক দৌড়ে বাড়ি বাবু। ও জিন আছে বাবু। কথা বলতে বলতে আমাদের নৌকো সেই ঝাঁচির কাছে পৌঁছে গেল। সত্যি এখানে জলের তলায় এত গাছ, নৌকো কিছুতেই আর এগোবে না। আমি তৎক্ষণাৎ কার্গো প্যান্টের নিচের চেন দেওয়া অংশটা খুলে নিয়ে এক লাফে লেকে চলে নেমে পড়লাম। জল বেশি নয়, কিন্তু ঝাঁচি প্রচুর পায়ে চড়ে যাচ্ছে। আরে বাবু করছেন কি, যাবেন না বাবু। ডক্টর নিয়োগী, আপনি ফিরে যান, আমি ঠিক পৌঁছে যাব। ঠিক আছে, সাবধানে, অসুবিধা হলে ফোন করবেন। নিশ্চয়ই, চিন্তা করবেন না। আপনি বরং সানসেটের সময় কিছু মাইগ্রেটরি বার্ড আসে, ওগুলোকে ওয়াচ করুন। নৌকো ঘুরিয়ে নিয়োগিতা ফিরতে লাগলো। আমি ধীরে ধীরে ঝাঁচি কাটিয়ে পাড়ের দিকে এগোতে লাগলাম। একটা পচা পচা গন্ধ অনেকক্ষণ নাকে আসছিল। প্রথমে ভেবেছিলাম ঝাঁচি পচার গন্ধ, কিন্তু যত পাড়ের দিকে এগোতে লাগলাম গন্ধটা বেশ তীব্র হতে লাগলো। কিন্তু কোথা থেকে যে গন্ধটা আসছে ঠিক বুঝতে পারলাম না। গন্ধটা অনেকটা গরু মোষ পচার গন্ধের মতন। আমার পায়ে যেন কি একটা ঠেকলো। জলের মধ্যে কি কিছু একটা আটকে আছে? পা দিয়ে অনুভব করার চেষ্টা করলাম জিনিসটা কি হতে পারে। জালের মধ্যে কোনো জন্তু বা অন্য কিছুর মৃতদেহ মনে হয়। গন্ধটা তাহলে এখান থেকে আসছে। একটা বড় ভারী পাথরের সঙ্গে বাঁধা, মনে একটা খটকা লেগে গেল। পাড়ে উঠে সামান্য একটু হাঁটতেই নদী দেখা গেল। নদীর জলে হাত পা ভালোভাবে ধুয়ে নদীর ধার দিয়ে হাঁটতে লাগলাম। এদিকে লোকজনের যাতায়াত নেই বললেই চলে। বেশ কিছুটা হাঁটার পর সকালে যেখানে পায়ের ছাপ দেখেছিলাম সেইখানেই পৌঁছলাম। এখনো পায়ের ছাপগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। সূর্য ডুবে গেছে, পাখিদের কিচিরমিচিরে কান পাতা দেয়। সময় নষ্ট না করে কবরস্থানের দিকে এগিয়ে চললাম। আলো কমে আসছে। ঝোপঝাড় পেরিয়ে কবরস্থানের ঠিক মাঝামাঝি আসতেই চোখে পড়ল কিছু নতুন কবর, যেন 2-4 দিনের মধ্যেই দেওয়া হয়েছে। কারণ যেভাবে মাটি চাপা দেওয়া সেটা মোটেও 3-4 দিনের বেশি পুরনো নয়। গেস্ট হাউসে পৌঁছে দেখলাম নিয়োগিতা চা খেতে খেতে ঢুলছে আর নাক ডাকছে। দেবার্পণ মনে হয় এখনো ফেরেনি, একবার ফোন করা উচিত। কিন্তু দেবার্পণের ফোন অফ কেন? তবে কি চার্জ নেই ফোনে? নিয়োগিতাকে ঘুম থেকে তুললাম। ডক্টর নিয়োগী, আপনার তো চা ঠান্ডা হয়ে গেল। চেয়ারে সোজা হয়ে বসে নিয়োগিতা বলল, এই ইংল্যান্ডে যখন ছিলাম এই সাহেবদের কাছে শেখা যে চা সব সময় ঠান্ডা করেই খাওয়া উচিত। মনে মনে বললাম, তুমি বাপু ভাঙবে তবু মচকাবে না। ঘুমে ঢলে পড়ে চা ঠান্ডা হয়ে এখন ইংরেজ দেখাচ্ছ। বনগা বর্ডার ক্রস করেনি আবার ইংল্যান্ড। কথায় বলে গেঞ্জির বা বুক পকেট। মনে মনেই খানিকটা হেসে নিলাম। কিন্তু রাত 8টা বাজে, দেবার্পণ কোথায়? এখনো ফোন সুইচ অফ। কোনো বিপদ আপদ হলো না তো? বেশ চিন্তা হচ্ছে। রাতের খাবার রেডি হয়ে গেছে, মদন দুবার ডেকে গেল, কিন্তু দেবার্পণ না এলে খাই কি করে? খিদেও পেয়েছে খুব। এমন সময় বাইরে একটা গাড়ির আওয়াজ হলো। বারান্দায় গিয়ে দেখলাম একটা সবুজ রঙের সুইফট গাড়ি থেকে নামছেন হরেন মণ্ডল। আমি ডাইনিং টেবিলের পাশে সোফাটাতে বসলাম। নিয়োগিতাকে হাতের ইশারায় বোঝালাম লোক আসছে, রেডি থাকুন। হরেন মণ্ডল এসেই মূলের মতন সাদা দাঁতগুলোকে বার করে খ্যাক খ্যাক করে হেসে আমায় বললেন, কি কেমন লাগছে পূর্বস্থলী? ওই বলি কাজ কাম এগোচ্ছে তো? হ্যাঁ, মোটামুটি। এই এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার দেখা করে যাই। নিয়োগিতা ঘর থেকে হাতে করে পাখির ওপর সেই বইটা নিয়ে একটা চেয়ারে এসে বসতেই মণ্ডলবাবু বললেন, উনিও কি আপনার সাথে নাকি? না না, এখানে এসে ওনার সাথে আলাপ। উনি ডক্টর নিয়োগী, পাখির ওপর রিসার্চ করছেন। মণ্ডলবাবু নমস্কার করে নিয়োগিতাকে বললেন, আমি এই গ্রামের প্রধান,
অধমের নাম হরেন মণ্ডল। খুব ভালো লাগছে, আপনাদের মতো গুণী মানুষদের ওই পায়ের ধুলো পড়েছে আমাদের গ্রামে। নিয়োগিতার ছাতি আরো ইঞ্চি 2 চওড়া হয়ে গেল। বেশ গদগদ মুখে হেসে বললেন, এই একটা কবিতা লিখে ফেললুম এখানে এসে। পাখি সব করে রব রাতি পোহাইল, পূর্বস্থলে এসে মোর মন জুড়াইল। দুজনেই বেশ জোরে হো হো করে হেসে উঠল। কিন্তু আমার মন পড়ে আছে দেবার্পণের জন্য। রাত 9:30 বাজে, এখনো পাত্তা নেই, কোনো খবর নেই। হঠাৎ হোয়াটসঅ্যাপ মেসেজ টোন বাজতেই খুলে দেখলাম দেবার্পণের মেসেজ। তাতে লেখা, চিন্তা করো না, আজ রাতে আমি ফিরছি না। সম্ভবত আজই ভূতের সাথে সাক্ষাৎটা আমি সারব। অনেক খবর আছে, কাল সকালে এসে বলবো। কোনো কল করো না, ফোন সুইচ অফই থাকবে। মণ্ডলবাবু আমাদের নমস্কার জানিয়ে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, ওই বলি রাত্রে একটু সাবধানে থাকবেন, বলা যায় না, নতুন মানুষ তো আপনারা, তেনাদের যা উৎপাত। যাক, আর ভয় দেখাবো না, আসি তাহলে। আমার মন বলছে আজ রাতে কিছু ঘটবেই। তাই খাওয়া দাওয়ার পর নিয়োগিতাকে বললাম, আজ রাতে একটু সতর্ক থাকবেন, রিভলভারটা মাথার কাছে রাখবেন। সন্দেহজনক কিছু দেখলেই আমায় জানাবেন, আমি জেগেই থাকবো। বালিশের নিচে রিভলভারটা রেখে আলো নিভিয়ে চোখ খোলা রেখে চুপ করে শুয়ে রইলাম। ঘড়িতে তখন রাত 11টা বাজে। কেন জানি না আমার মন বলছে কিছু একটা হতে চলেছে আজ রাতেই। পাশের ঘর থেকে নিয়োগিতার নাসিকাধ্বনি যেন কোনো ভৌতিক সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতন লাগছে। কখনো সে ধ্বনি নিস্তব্ধতা ছিঁড়ে পৌঁছে যাচ্ছে সপ্তমে, পরক্ষণেই আবার মিলিয়ে যাচ্ছে গভীর নিস্তব্ধতায়। শুয়ে শুয়ে কতকগুলো প্রশ্ন সাজাতে লাগলাম মনে মনে। 1. কবরস্থানের আশেপাশেই কেন ঘটছে এই ভৌতিক কাণ্ড কারখানা? 2. লেকের জলে পাথর বাঁধা কিসের মৃতদেহ? 3. ভূতই যদি হবে, মানুষের হাড় বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে কেন? 4. নদীর ধারে বিশাল পায়ের ছাপটা কার? 5. মোল্লাপাড়ার মাঝিটা কি সত্যি কথাই বলল? 6. কবরস্থানে যদি বিগত 1 মাসে কোনো কবর না হয়ে থাকে, তাহলে বেশ কিছু নতুন কবর এলো কোথা থেকে? ভাবতে লাগলাম। বেশ জটিল হয়ে উঠছে রহস্যটা আস্তে আস্তে। হঠাৎ খেয়াল করলাম নিয়োগিতার ঘর থেকে নাসিকা গর্জনের ডাকটা আর পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ কান পেতে রইলাম, না শোনা যাচ্ছে না তো। বিছানা ছেড়ে উঠে পড়লাম। রিভলভারটা হাতে নিয়ে খুব সাবধানে পা টিপে টিপে আমার ঘর থেকে বেরিয়ে নিয়োগিতার ঘরের দরজার কাছে যেতেই একটা গোঙানির শব্দ পেলাম। আমাদের আগেই কথা হয়েছিল কেউ রাতে দরজায় ছিটকিনি দেব না, তাই দেরি না করে এক ঝটকায় দরজা খুলে ঘরের আলো জ্বালতেই শরীরটা ঠান্ডা হয়ে গেল। নিয়োগিতা মেঝেতে পড়ে আছে আর মুখ দিয়ে অদ্ভুত গোঙানি শব্দ করছে। আমি চট করে জগ থেকে জল নিয়ে নিয়োগিতার মুখে ঝাপটা মারলাম। মিনিটখানেক পর জ্ঞান এলো নিয়োগিতার। চোখ খুলেই আমায় দেখতে পেয়ে বোধহয় হালে পানি পেল ভদ্রলোক। আস্তে আস্তে মেঝে থেকে তুলে বিছানায় বসিয়ে দিয়ে বললাম, কেমন বোধ করছেন? নিয়োগিতা এমনিতে খুব হাসি খুশি মানুষ, কিন্তু আজ মুখের ভাব একেবারে অন্যরকম। প্রচন্ড ভয়ে আতঙ্কে যেন বিশাল শক পেয়েছেন। ধীরে ধীরে বললেন, ঠিক আছে এখন। কি হয়েছিল কি? জানলায় একটা টোকার আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেল। অনেকক্ষণ ধরে কেউ যেন টোকা দিয়ে যাচ্ছে। ভাবলাম দেবার্পণ বোধহয় সামনের গেটে মদনকে ডেকে সাড়া পায়নি, তাই জানলা দিয়ে আমায় হয়তো ডাকছে দরজা খোলার জন্য। আমি উঠে যেই জানলা খুলেছি, দেখলাম একটা মুন্ডহীন লোক হাতে একটা মরার খুলি নিয়ে লোপালোপি করছে। তারপর আমার আর কিছু মনে নেই। আমি আর দেরি না করে টর্চটা নিয়ে এক লাফে নিচে নামলাম। মেন গেট খুলে একদম বাড়ির পেছনে ঠিক নিয়োগিতার ঘরের নিচে এসে দাঁড়ালাম। তারপর টর্চ লাইটটা মেরে দেখলাম যা ভেবেছিলাম তাই। সেই বিশালকায় পায়ের ছাপ এখানেও।
আর অপেক্ষা না করে নিয়োগিতার ঘরে গেলাম। তখন রাত 3টে বাজে। ঠিক আছে, ভোরের আলো ফুটলে তখন দেখা যাবে। দেবার্পণ কি করছে কি জানে, খুব চিন্তা হচ্ছে ওর জন্য। বাকি রাতটা নিয়োগিতার ঘরেই থেকে গেলাম। ভোরের আলো ফুটতেই গেস্ট হাউসের পেছনে এলাম। ঠিক যেখানে পায়ের ছাপটা আছে, একটা লোক কতটা লম্বা হলে তবে দোতলার কোনো ঘরের জানলা অব্দি পৌঁছতে পারে? মাটি থেকে আন্দাজ 15 ফুট তো হবেই। পায়ের ছাপটা খুব ভালো করে পরীক্ষা করতে লাগলাম। অদ্ভুত ব্যাপার, নরম মাটিতে ছাপটা স্পষ্ট ঠিকই, কিন্তু পায়ের ঠিক মাঝামাঝি অংশের ছাপটা যেন একটু বেশি গভীর। অর্থাৎ আমরা যখন হাঁটি ঘোরালি আর পায়ের পাতার ওপর বেশি চাপ পড়ে, কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা উল্টো, মাঝের অংশে চাপ বেশি। বেশ ভাবিয়ে তুলছে ব্যাপারটা। গেস্ট হাউসের পেছন দিয়ে যে লেকে পৌঁছানো যায় সেটা জানা ছিল না। তার মানে ভূতের আগমন লেক দিয়েই। আরেকটা জিনিস, এতদিন কবরস্থানের কাছেই উৎপাত চলত, হঠাৎ আজ রাতে এই গেস্ট হাউসে ভূতের আগমন কেন? তবে কি ভূত আমাদের ভয় দেখিয়ে কলকাতা ফেরত পাঠানোর কথা ভাবছে? তাই যদি হবে, কিন্তু কেন? মনে হয় ভূতের স্বার্থ লুকিয়ে আছে ওই কবরে। গতকাল ওই কবরে যাতায়াতটা ঠিক ভালো চোখে দেখেনি ভূত, তাই হয়তো। কিন্তু ওটা কি ঝোপের আড়ালে? কাছে গিয়ে দেখলাম একটা হাড়ের ভাঙা টুকরো। পকেট থেকে রুমাল বার করে হাড়ের টুকরোটা তুলে নিলাম। মানুষের হাড় বটে, একটা ভাঙা ফিমার বোন, মানে মানুষের দেহের 206টা হাড়ের মধ্যে সবচাইতে লম্বা হাড়, যেটা আমাদের থাইতে থাকে। হাড়টা একটু হলদেটে আর পরিষ্কার। দেবার্পণকে ফিরতে দেখে আমি দৌড়ে গেলাম। নিয়োগিতা এখন সুস্থ, খাটের ওপর বাবু হয়ে বসে মদনের দেওয়া চা খাচ্ছে। মদন ঘরে আসতেই ওকে রাতের কথা বললাম। ও তো শুনেই বলল, বাবু আমি চাকরি ছাইড়া দিমু। আমি আগেই বলেছিলাম আমাদের বাবুকে, আমার ভারী ভূতের ভয়, আমি এখানে থাকতে পারব না। ঠিক আছে মদন, তুমি বরং আমাদের চাটা দিয়ে চলে যাও। দেবার্পণ নিয়োগিতার কথা শুনে বলল, আমার কি পোড়া কপাল সত্যি, যে ভূতের জন্য আমি কবরস্থানে সারা রাত মশার কামড় খেলাম, সেই ভূত কিনা এসে নিয়োগিতাকে মিট করে গেল। যাক, কালকে কি হলো চটপট বলো দেখি, কি খবর জোগাড় করলে? মদন চা দিয়ে চলে যাওয়ার পর দরজাটা ভেঙে দিয়ে দেবার্পণ বলল, আমি প্রথমে সকালে এখান থেকে বেরিয়ে ডিপিআই নেতা বাপি বেরার বাড়িতে যাই। দেখলাম উনি গ্রামের প্রধান হরেন মণ্ডলের ওপর বেজায় খাপ্পা। 2 নম্বরই কারবার আছে, থানা পুলিশ সব ওনার কথায় উঠে বসে, হাজার একটা অভিযোগ। উনি চাইলেই নাকি এই তদন্ত অনায়াসেই করাতে পারতেন, কিন্তু উনি গা করলেন না। দেখো দেবার্পণ, বাপি বেরা বিরোধী নেতা, তাই সব যে সত্যি বলছে তা তো নাও হতে পারে। ঠিক, তবে হরেন মণ্ডলের গুণগানও করলো অনেকেই, খুব উপকারী লোক ইত্যাদি ইত্যাদি। সেটা করা স্বাভাবিক। তার 2টো কারণ আছে, 1 রুলিং পার্টির লোক, 2 যদি কালোবাজারি করে পয়সা করে থাকেন ভদ্রলোক, তাহলে তো কিছু পয়সা চ্যারিটি করতেই হয়, নইলে খ্যাতি বা যশপ্রাপ্তি হবে কি করে, যেখানে উনি রাজনীতি করেন। তবে লোকটার ওপর একটু নজর রাখতে হবে, একটু গোলমেলে লাগছে বটে। তারপর বলো। গ্রামের অনেকেই ভূত দেখেছে, বর্ণনা যা দিচ্ছে তাতে মোটামুটি কাল রাতে নিয়োগিতা যা ভূত দেখেছে একই। তবে মোল্লাপাড়ার দিকে অনেকেই বলছে হাড়ের টুকরো পাওয়া গেছে। একটা হাড়ের টুকরো একজনের কাছ থেকে এনেছি, দেখো। দেবার্পণ একটা কাগজে মোড়া হাড় আমায় দিল। এই হাড়টা হাতের হাড়, এটার নাম রেডিয়াস, এটাও ভাঙা একটা অংশ। আর কিছু উল্লেখযোগ্য কথা? হ্যাঁ, আর গ্রামের একদম শেষ প্রান্তে কবরস্থানের ডান পাশে বেশ কয়েক ঘর অচ্ছুত পরিবার আছে, যাদের গ্রামে ঢোকা মানা, কেউ ওদের হাতে জলও পর্যন্ত খায় না। ওদের মণ্ডল বাবুই দেখাশোনা করে, টাকা পয়সা দেয়। বেশ ইন্টারেস্টিং। এমন সময় মদন এসে আমায় বলল, বাবু আপনাকে একজন ডাকতে এইছেন এখানে গাড়ি নিয়ে। আমি নিচে গিয়ে দেখলাম একটা বছর 25-এর ছেলে মণ্ডলবাবু সুইফট গাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখি নমস্কার করে বললেন, আপনি মিস্টার দে? হ্যাঁ নমস্কার, আমি তরুণ মণ্ডল, হরেনবাবু আমার বাবা হন। উনি বললেন আপনাকে আর ডক্টর নিয়োগীকে একবার আমাদের সাথে আমাদের বাড়ি নিয়ে যেতে, ব্রেকফাস্টটা ওখানেই করবেন। আমি তো ভাবছিলামই একবার ওনার বাড়ি যাব, ভালোই হলো উনি নিজেই তলব করলেন। তরুণকে বললাম, বেশ তো, 10 মিনিট দাও তরুণ, আমরা রেডি হয়ে আসছি।
ঠিক আছে, হ্যাঁ আমি অপেক্ষা করছি। 10 মিনিটের মধ্যে আমি আর নিয়োগিতা রেডি হয়ে নিচে নামলাম। দেবার্পণ গেস্ট হাউসে রয়ে গেল। হরেনবাবু বাইরের লনে দাঁড়িয়ে দুজন মালির সঙ্গে কথা বলছিলেন। গাড়ি ঢুকতে দেখে আমাদের দিকে এগিয়ে এলেন। গুড মর্নিং, চলুন জল খাবার রেডি, ভেতরে গিয়ে বসি। কি ব্যাপার মিস্টার মন্ডল, এত জরুরি তলব? আরে না না, ওই কাল ডক্টর নিয়োগীর সাথে কথা বলে খুব ভালো লাগলো। খুব মজাদার লোক, তাই ভাবলাম একটু গল্প গুজব করলে কেমন হয়, সেই জন্যই ছেলেকে পাঠালাম আপনার কাছে। আমরা কথা বলতে বলতে হরেনবাবুর বাড়ি ভেতরে চলে এসেছি। আগের দিন যেখানে বসেছিলাম তার পাশেই আরো একটা ঘর আছে। মনে হয় এই ঘরটা ওনার খাস মেহমানদের জন্য। এখানকার আসবাবপত্র সবই বিদেশের। ঘরের কোণে একটা বার কাউন্টার, সেখানে নামি দামি বিদেশি মদ রাখা। আমাদের বসতে বলে তরুণকে বললেন, বিট্টু তুই হরিকে বল ওই জল খাবার নিয়ে আসতে, তুইও বস এখানে। তারপর নিয়োগিতার দিকে তাকিয়ে সাদা দাঁতগুলো বার করে হেসে বললেন, তারপর ডক্টর নিয়োগী, পাখি দেখা হলো তাহলে? নিয়োগিতা সেই ঘটনার পর থেকে একটু চুপ করে গেছে। মন্ডলবাবুর প্রশ্ন শুনে একটু ছেড়ে মেরে গলা টলা ছেড়ে বললেন, টুকটাক পাখি বেশ কমই দেখলাম এখন। হ্যাঁ, এই সময়টা ঠিক ওই পাখি দেখার সময় নয়। ওই শীতে একবার আসবেন, প্রচুর পাখি দেখবেন তখন। তরুণ ঘরে ঢুকে আমাদের উল্টো দিকে একটা সোফায় বসলো। তারপরেই হরি দুটো জল খাবারের প্লেটে ফুলকো লুচি আর তরকারি এনে আমাদের সামনে রাখলো। মন্ডলবাবু বললেন, নিন শুরু করুন। নিয়োগিতা একটা লুচি মুখে পড়েই বলে উঠল, বাহ, এই দারুণ! বহুদিন দেশ ছাড়া স্বাদ শুধু বঙ্গদেশেই মেলে। তরুণ নিয়োগিতাকে বলল, আপনি কোথায় ছিলেন এতদিন? রাশিয়া থেকে সাইবেরিয়া। আমি রিসার্চ করছি পাখিরা কেন শুধু সাইবেরিয়া থেকে উড়ে এত দূরে আসে। এবার হরেনবাবু আমায় বললেন, বলি আপনার খবরের কি খবর? চলছে। মনে হয় একটা ভালো খবর করা যাবে, দেখা যাক কি হয়। আমার ছেলের সাথে তো আলাপ হয়েছে নিশ্চয়ই। ও ডাক্তারি পড়ছে ওই কলকাতা মেডিকেল কলেজে, ওখানেই থাকে। ওই শনি রবি বাড়ি আসে। তাই নাকি? স্পেশালাইজেশন কি? অস্টিওলজি। বাহ, খুব ভালো। জলখাবার শেষে গরম চা এলো, সেই সুগন্ধি দার্জিলিং টি। একটা চুমুক দিয়েই হরেনবাবু বললেন, মিস্টার দে, খবর করতে এসেছেন, খবর করুন, 100 বার করুন, কেউ বারণ করছে না আপনাকে। কিন্তু খবর করতে গিয়ে নিজের কবর খুঁড়ছেন না তো? বলে সেই দাঁত বার করে খ্যাক খ্যাক করে হেসে আবার বললেন, লেকের ঝাঁঝির দিকে যেতে মানা করা আছে সবাইকে, আপনি কিনা ওই দিকেই গেলেন। জানেন তো, এই গ্রামে আমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও পড়ে না। পর তরুণকে বললেন, দে টিকিটটা দে। এই ধরুন মিস্টার দে, আপনাদের ফেরার টিকিট। 11টায় ট্রেন, এসি চেয়ার কার। হাতে তো আর বেশি সময় নেই, তাই মদনকে বলে দিয়েছি ও আপনাদের ব্যাগ আর ওই সাকরেতকে নিয়ে স্টেশনে চলে যাবে। আপনাকে আর ডক্টর নিয়োগীকে ওই তরুণ ছেড়ে দিচ্ছে স্টেশনে। কিন্তু মিস্টার মন্ডল, আমার টিকিট কিন্তু কালকের কাটা আছে, আর তাছাড়া আমি আমার কাজ না ছেড়ে কোথাও যাচ্ছি না। আবার একবার খ্যাক খ্যাক করে হেসে হঠাৎ গম্ভীর হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, দেখুন, সম্পর্কটা ভালো আছে, থাকতে দিন না, কেন খামাখা জিদ করছেন? বলে উনি মোবাইল ফোন থেকে কাউকে একটা ফোন করলেন। হ্যালো, আপনাকে বললাম তখন শুনবে না। নিন, আপনি কথা বলুন। আমার দিকে ফোনটা এগিয়ে দিয়ে বললেন, অজিত সেন, আমাদের থানার ওসি। নিন ধরুন। হ্যালো, আপনারা নাকি কাল লেকের রেস্ট্রিক্টেড এরিয়াতে নেমেছিলেন? লোকাল পুলিশকে ইনফর্ম না করে গোরস্থানে ঢুকেছিলেন কেন? কিছু হয়ে গেলে তখন তো পুলিশকে দোষারোপ করতে ছাড়বেন না। শুনুন, মন্ডল বাবু যা বলছেন এক্ষুনি করুন, নইলে কিন্তু আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। আমার মনে হয় ব্যাপারটা পুরো ঘেঁটে গেছে। এই মুহূর্তে যদি হরেনবাবুর কথা না শুনি, উনি যে ধরনের লোক অনেক কিছু করতে পারেন, তাতে আমাদের লাভ হবে না। তাই টিকিটটা চেয়ে নিলাম ওনার কাছে। যাক, দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ুন দেখি। আর এই নিন, এটা রাখুন। আপনি তো খরচ করে এখানে এসেছিলেন খবর করবেন বলে,
সেটা যখন হলো না, আপনার একটা লোকসান তো হলো, তাই আর কি। বলে একটা 500 টাকার বান্ডিল আমার দিকে এগিয়ে দিলেন। না মিস্টার মন্ডল, ওটা আমি নিতে পারলাম না। তবে একটা কথা, খবর যখন আমি করব বলেছি, খবর আমি করবই। নমস্কার। আমরা মন্ডলবাবুর গাড়িতে আর উঠিনি, রিক্সা নিয়ে সোজা স্টেশন। ফোনে দেবার্পণকে আমাদের ব্যাগটা নিয়ে স্টেশনে চলে আসতে বললাম। নিয়োগিতা বলে উঠল, বাবা, এ তো ঘাড় ধাক্কা দিয়ে বিদায়। এই প্রথম আপনাকে আমি কেস হারতে দেখলাম মশাই। এত অপমানিত আগে কখনো হয়নি। হরেন মণ্ডলের চর চারদিকে ছড়িয়ে আছে, তাই তাদের চোখে ধুলো দিয়ে এখানে থেকে যাওয়াটা অসম্ভব। ট্রেন আসতেই আমরা উঠে পড়লাম। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে আমি নিয়োগিতাকে বললাম, শুনুন, আমি আর দেবার্পণ নবদ্বীপে নেমে যাচ্ছি। আপনি কলকাতা চলে যান এই হাড়ের স্যাম্পলটা নিয়ে। প্রথমে মেডিকেল কলেজে গিয়ে তরুণ মণ্ডলের ব্যাপারে খোঁজখবর করবেন, তারপর ফরেন্সিক ল্যাবে নিত্যদাকে আমার কথা বলবেন। রিপোর্ট নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব নবদ্বীপ চলে আসবেন। বাকি কথা ফোনে বলছি। নবদ্বীপ চলে এলো, আমরা নেমে গেলাম। নিয়োগিতা চলে গেল কলকাতা। বর্ধমান জেলা ছেড়ে এখন আমরা নদের নিমায় নদিয়াতে। স্টেশনের কাছে একটা মোটামুটি হোটেলে উঠলাম। একটাই রুম নেওয়া হলো। সিগারেট ধরিয়ে লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে দেবার্পণকে বললাম, আচ্ছা তোমার কি মনে হয় হরেন মণ্ডল আমাদের তাড়ালো কেন? মনে হয় ওর ব্যবসার কোনো গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয়। কতগুলো জিনিস খুব গোলমেলে লাগছে বুঝলে। কবরস্থানের কাছে অচ্ছুত পরিবার, ভাঙা হাড়ের টুকরো ছড়ানো, পরিত্যক্ত কবরে আলগা মাটি, লেকের জলের মধ্যে পাথর বাঁধা কিসের লাশ, দৈত্যাকার মুন্ডহীন 15 ফুটের প্রেতাত্মা, হরেন মণ্ডলের অগাধ সম্পদের উৎস, তরুণ মণ্ডলের অস্টিওলজি নিয়ে ডাক্তারি পড়া, সব কিছুই যেন এক সূত্রে বাঁধা। দেখো পার্থদা, এটা ভূতের কাজ নয়, সেটা আমি তোমাকে বলতে পারি। কাউকে ভূত সাজিয়ে ভয় দেখানো হচ্ছে। সেটা আমি জানি, এটা মানুষ ভূতের কারবার। কিন্তু এত লম্বা মানুষ, আর তার পায়ের এত বড় ছাপ। দেখো, পায়ের ছাপ তৈরি করা এমন কিছু বড় ব্যাপার নয়। স্পেশাল অর্ডার দিয়ে ওই মাপের পায়ের ছাপ তৈরি করা জুতো তৈরি করলেই হয়। তাহলে কি কেউ রনপা পড়ে? একদম ঠিক ধরেছে দেবার্পণ। পায়ের ছাপটা খেয়াল করে দেখবে ছাপের মাঝামাঝি অংশে ছাপ বেশি পড়ছে, অর্থাৎ রণ পায়ের বাঁশের তলায় ওই পায়ের ছাপ পড়া জুতো পরে ভয় দেখায় ওই ভূত। রাতে কবরস্থানে হরেন মণ্ডলের কোনো চোরা কারবার চলে, যার জন্য এই ভূতের ভয় সৃষ্টি করে সাধারণ মানুষকে সরিয়ে রাখে। আজ রাতেই হরেন মণ্ডলের পর্দা ফাঁস করবো, দাঁড়াও। জয়ন্তদাকে ফোন করা দরকার। মোবাইল থেকে জয়ন্তদাকে ধরলাম। হ্যালো জয়ন্তদা। হ্যাঁ বল, খবর কি, কেমন প্রগ্রেস? আরে সেই জন্যই তো তোমায় ফোন করলাম। খুব ভালো প্রোগ্রেস। চালে পূর্বস্থলী রাঘব পোয়াল, তোমার হেল্প লাগবে। বল কি করতে হবে? শোনো, রুলিং পার্টির নেতা পুলিশ সবাই মিলে আছে। এখনো আসল রহস্যটা কি জানা যায়নি, কিন্তু আজ রাতে ক্লিয়ার হবে। এরা এত ভয় পেয়েছে যে আমাদের তাড়িয়ে দিয়েছে পূর্বস্থলী থেকে। আমরা এখন নবদ্বীপে। তবে নিয়োগিতাকে একটা কাজে পাঠিয়েছি কলকাতায়। তোমার সাথে দেখা করে সব ডিটেল বলবে। তুমি ইন দ্য মিন টাইম লালবাজারে মিহিরদার সাথে যোগাযোগ করে ফোর্সের ব্যবস্থা করো, যাতে লোকাল পুলিশ আর নেতারা বাধা না দেয়। তার দিকেও দেখো। মনে হয় খুব বড় একটা খবর হবে। ব্ল্যাক বয়ের বিশাল পাবলিসিটি হবে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করছি। ফোন করে রাখিস, যোগাযোগ করে নিচ্ছি। অল দ্য বেস্ট। ফোন রেখে দেবার্পণকে বললাম, তোমার একটা কাজ করতে হবে, চলো আমার সাথে। ছদ্মবেশ নিতে পারবে? তুমি শুধু বলো কি করতে হবে। এই রহস্য সমাধানের জন্য আমি সব করতে পারি। আমরা দুজন বেরিয়ে পড়লাম। একটা রিক্সায় উঠে বললাম ঘাটে যাব। রিক্সা অলি গলি দিয়ে এগিয়ে চললো ঘাটের দিকে। ঘাটে পৌঁছে ভাড়া মিটিয়ে আমি যেখানে নৌকা দাঁড়ায় সেখানে গেলাম। একজন মাঝিকে ডেকে বললাম, তুমি একদিনের ভাড়া কত নাও? কোথায় যাবে বাবু? পূর্বস্থলী, নদী পথে, তবে বেশি প্রশ্ন করা চলবে না। বাবু 1000 টাকা নিব, দিন রাতের ব্যাপার। ঠিক আছে, তাই দেবো। তোমার একটা পুরনো ধুতি আর গামছা হবে? হ্যাঁ হবে। দাও দেখি চটপট। নৌকা থেকে দৌড়ে একটা ধুতি আর গামছা নিয়ে এলো মাঝি। আমি দেবার্পণকে সেটা দিয়ে বললাম,
এই নাও তোমার ছদ্মবেশ, মাঝির মতন করে নিয়ে পড়ে নৌকায় উঠে যাও। কি করতে হবে সব বলে দিচ্ছি ফোনে। তার সঙ্গে খাবার দাবার নিয়ে যাও বেশি করে, তোমাদের নৌকাতেই থাকতে হবে ভোর পর্যন্ত। আমি হ্যান্ডব্যাগ থেকে বাইনোকুলারটা দিয়ে বললাম, এটা সঙ্গে রাখো আর ফোন খোলা রেখো। আমি চললাম, ফোনে কথা হবে। হোটেলে এসে খেয়ে দিয়ে ঘরে ঢুকে নিয়মিতাকে ফোন করলাম। আপনি কোথায়? এই জাস্ট নিত্যদাকে এই হাড়ের স্যাম্পলটা দিয়ে ট্যাক্সি নিয়ে মেডিকেল কলেজ যাচ্ছি। ভেরি গুড, আমায় আপডেট দিতে থাকবেন। আর হ্যাঁ, জয়ন্তদাকে ফোন করুন একটা। ঠিক আছে, করছি। দেবার্পণ একটু পরে ফোন করে বললো ওরা অনেকটা চলে এসছে, আর হয়তো ঘন্টাখানেক মতন লাগবে কবরস্থানে কাছাকাছি পৌঁছতে। নিয়োগিতা ফোন করছে। হ্যালো, বলুন কি সমাচার? তরুণ মণ্ডলের রেপুটেশন খুব ভালো নয়। বাবার অগাধ পয়সা, তাই মোটা টাকা ঘুষ দিয়ে ডাক্তারি পড়াচ্ছে। মদ গাঁজা মেয়ে মানুষের ভয়ানক নেশা। তবে ইয়াং ব্রাদার্স বলে একটা সার্জিক্যাল দোকানে দুবেলা উঠবোস আছে। ঠিক আছে, আমি তাহলে ঠিক পথে এগোচ্ছি। আপনি নিত্যদার কাছ থেকে রিপোর্ট পেলেই আমায় জানাবেন। ঠিক আছে। ভাবলাম জগাই মাধাইকে বিপাকে ফেলার আগে একবার নিমাইয়ের দর্শন করে আসি। রাধাকৃষ্ণের মন্দিরে যত না বেশি দেশি ভক্ত, তার চেয়ে কয়েক গুণ বেশি বিদেশি ভক্ত। কি ভক্তিভাব ওদের, অবাক লাগে দেখে। মাথা মুড়িয়ে গেরুয়া বসন ধারণ করে সেই সুদূর চীন, জাপান, আমেরিকা থেকে সংসার ধর্ম ছেড়ে সম্পূর্ণ অন্য ধর্মে ডুবে থাকা কি চারটিখানি কথা। কয়েকজন চীনা সন্ন্যাসী এক জায়গায় খোল করতাল নিয়ে হরে কৃষ্ণ করে গাইছে। এমন সময় হঠাৎ হরেন মণ্ডলের সেই সবুজ রঙের সুইফট গাড়িটা পার্কিং লটে দেখতে পেলাম। হ্যাঁ, ঠিক নাম্বারটাও মিলে যাচ্ছে। আমি কোনো দিকে না তাকিয়ে উল্টো দিকে একটা গলির ভেতর ঢুকে পড়লাম। তবে কি হরেন মণ্ডল বুঝে গেছে আমরা নবদ্বীপে আছি? দেখা যাক কি হয়। গলির ভেতর থেকে গাড়িটার উপর নজর রাখতে লাগলাম। মিনিট 15 পর তরুণকে দেখলাম একজন চীনা সন্ন্যাসীর সঙ্গে গল্প করতে করতে গাড়ির দিকে আসতে। অনেকক্ষণ হাত নেড়ে কথাবার্তা বলার পর একটা ছোট বাক্স মতন কি একটা দিল সন্ন্যাসীকে। তারপর চীনা সন্ন্যাসী সেটা কোঁচড়ে ঢুকিয়ে দিতেই তরুণ গাড়ি ঘুরিয়ে বেরিয়ে গেল। তাহলে আমাদের খোঁজে নয়, তরুণ এসছে নবদ্বীপে অন্য কোনো কাজে। কিন্তু কি সেই কাজ? কি আছে এই ছোট্ট বাক্সটাতে? চীনা সন্ন্যাসীর সাথে কিসের লেনদেন? আবার নতুন কিছু প্রশ্ন ভিড় করে এলো মাথার মধ্যে। চীনা সন্ন্যাসীর পিছু নিলাম। রহস্যের মোড় যেন হঠাৎ ঘুরে গেল। অলি গলি দিয়ে চলেছে সেই সন্ন্যাসী, আমি পেছনে পেছনে। আমার ফোন বাজছে, দেবার্পণের ফোন। হ্যালো, আমরা এখন ঠিক কবরস্থানের পিছনে। এবার বলো কি করতে হবে? বাহ, নৌকাটা নোংর করো একটু দূরে, আর ওখান থেকে লক্ষ্য করো কে আসে কে যায়। আমায় রিপোর্ট করো কিছু অস্বাভাবিক দেখলে। যদিও এখন কিছুই হবে না, যা হবে রাতে। কিন্তু চোখ কানটা খোলা রেখো। ঠিক আছে পার্থদা। চীনা সন্ন্যাসী একটা হোটেলে ঢুকে পড়ল। আমিও পেছন পেছন ঢুকলাম। দোতলার একটা ঘরে তালা খুলে যেই ঢুকে গেল সন্ন্যাসী, আমি সাথে সাথে পকেটে হাত ঢুকিয়ে রিভলভারটা চেপে ধরে দরজায় নক করলাম। আমি দাঁতে দাঁত চেপে রইলাম। আমায় জানতেই হবে কি পাচার করছে হরেন মণ্ডল চীনা সন্ন্যাসীটাকে দিয়ে। দরজা খুলে ভাঙা ভাঙা ইংরেজিতে বললেন, Yes, whom do you want? ক্যান আই কাম ইনসাইড? সন্ন্যাসী ভেতরে আসতে বলল। ভেতরে ঢুকে বললাম, অ্যাকচুয়ালি আই এম আ ফ্রেন্ড অফ তরুণ মণ্ডল। I saw you talking to him. I lost his contact details. Can you please help me? Who is he? I don't know him. That person you were talking in the parking lot? Who is it then? Sorry, I think you have mistaken. আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সেই বাক্সটা টেবিলের ওপর রাখা। লোকটা বেমালুম মিথ্যা কথা বলে যাচ্ছে। অগত্যা বল প্রয়োগ ছাড়া আর কোনো উপায় রইল না। নিমেষের মধ্যে পকেট থেকে রিভলভারটা টেনে বার করে সোজা ওর মাথায় ঠেকিয়ে বললাম, ডোন্ট মুভ, এলস আই উইল কিল ইউ। তারপরই ও কিছু বুঝার আগেই ঘাড়ে মারলাম এক রত্তা। ও লুটিয়ে পড়ল মেঝেতে। আমি সন্ন্যাসীর হাত পা মুখ পিছমোড়া করে বেঁধে বাথরুমে ঢুকিয়ে বাক্সটা পকেটস্থ করে তালা লাগিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম। একটা ফাঁকা জায়গায় এসে বাক্সটা বার করে খুললাম। একটা প্যাকেটে মোড়া সাদা পাউডারের মতন কিছু একটা পদার্থ। কি হতে পারে? হাতে নিয়ে গন্ধ শুকে দেখলাম, না, ড্রাগ তো নয়। তাহলে কি এটা? জয়ন্তদার ফোন এলো। হ্যালো, হ্যাঁ শোন,
লালবাজার থেকে 5 জনের স্পেশাল টিম যাচ্ছে, নিয়োগীয়দের সঙ্গে নিয়ে যাবে। এই অপারেশনের নাম দেওয়া হয়েছে ব্লু মুন। আর শোন, ফরেনসিক রিপোর্ট এসেছে, হাড়ের টুকরোতে কস্টিক সোডা পাওয়া গেছে। এখন ঘড়িতে সন্ধ্যে 7টা বাজে। নিয়োগীরা ফোনে বলল 10 মিনিটের মধ্যে ওরা নবদ্বীপ পৌঁছে যাচ্ছে। আমি চটপট জিনিসপত্র গুছিয়ে হোটেলের পয়সা মিটিয়ে বাইরে আসতে একটা টাটা সুমো এসে দাঁড়ালো। দরজা খুলে নিয়োগীরা আমায় ডাকলো। ভেতরে দেখলাম বেশ সন্ডা গন্ডা 5 জন লোক। আমি চীনা সন্ন্যাসীর কথা বলতেই একজন বললেন, নিয়ে চলুন ওখানে জলদি। গাড়ি ঘুরিয়ে কিছুটা যেতেই পেয়ে গেলাম হোটেল চৈতন্যধাম। গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ফটাফট নেমে পড়লো সবাই। আমি আগে আগে চললাম। আমাদের সবাইকে একসাথে দোতলায় উঠতে দেখে হোটেলের রোগা পাতলা রিসেপশনিস্ট পথ আটকে বলল, কি ব্যাপার, কি কিছু না বলে কোথায় যাচ্ছেন আপনারা? একজন কালো করে স্বাস্থ্যবান পুলিশ লোকটাকে প্রায় কোলে তুলে চেয়ারে বসিয়ে দিল। তারপর বলল, একদম চুপ, আমরা ওখানে রেডে এসেছি, মালিককে খবর দিন তাড়াতাড়ি। দোতলার ঘর খুলে বাথরুম থেকে চীনা সন্ন্যাসীকে বার করে নিচে আনতেই দেখি হোটেলের মালিক এসে অবাক হয়ে জিজ্ঞাসা করছে কি ব্যাপার। নিমেষের মধ্যে পুলিশ অফিসার হোটেলের মালিকের কাঁধে হাত দিয়ে বললেন, থানায় চলুন, সব বলছে। ঘটনাগুলো এত তাড়াতাড়ি ঘটল কিছুই ঠিক মতো বুঝে উঠতে পারছে না কেউ। গাড়ি এলো নবদ্বীপ থানায়। ওদের দুজনকে ইন্সপেক্টর মিলন বসে জিম্মায় রেখে একজন আমাকে বললেন, এবার বলুন তো নেক্সট প্ল্যানটা কি? দাঁড়ান স্যার, একটা আপডেট নিই। বলতে বলতে দেখি দেবারপনের ফোন। হ্যালো, হ্যাঁ বলো, কি খবর? একটা নৌকা নদীর ওপার থেকে এপারে এলো এক্ষুনি। সেই অচ্ছুত পাড়ার কিছু লোক আর বউ ওই নৌকায় উঠেছে। বাহ বাহ বাহ, খুব ভালো খবর। আর শোনো, ওরা নৌকা ছাড়লে ওদের পেছন পেছন ফলো করো। আর হ্যাঁ, তোমার মোবাইল ট্র্যাকারটা অন করবে যাতে কিনা আমরা তোমার লোকেট করতে পারি। ঠিক আছে পার্থদা, আমি করছি। অপারেশন ব্লু মুনের যিনি লিডার তিনি আমায় বললেন, আলাপ হয়নি, আমি সঞ্জয়। এখন বলুন তো কি করতে চাইছেন? দেখুন, হরেন মণ্ডলের চোরার চালান আসলে কি নিয়ে সেটা এখনো ঠিক পরিষ্কার নয়। তবে গ্রামের কিছু পেটুয়া লোককে পয়সা খাইয়ে সেই কারবার চালায়। এই মুহূর্তে সেই লোকগুলো হরেন মণ্ডলের চোরাই কারবারের কাজ করে যাচ্ছে, আর ওদের ফলো করছে দেবারপন। আমার মনে হয় কারখানায় রেড হওয়ার সঙ্গে সঙ্গেই হরেন মণ্ডল পরিবার নিয়ে গা ঢাকা দেবে। ঠিক বলেছেন, ও পয়সাওয়ালা লোক। অ্যালার্মিং সিস্টেম, ক্লোজ সার্কিট ক্যামেরা সব নিশ্চয়ই ইনস্টল করে রেখেছে। তাহলে একটা কাজ করি, আমরা 3 জন ফ্যাক্টরি রেডে যাই। মৈনাক আর সমর হরেন মণ্ডলের বাড়ির কাছে থাকুক। অ্যাট এ টাইম অপারেশন ব্লু মুন। হ্যাঁ, এটাই ঠিক হবে। মিলন বোসের সহায়তায় গাড়ি আর সিভিল ফোর্স নিয়ে মৈনাক আর সমর বেরিয়ে গেল পূর্বস্থলীর দিকে। আমি মোবাইলে দেবারপনের লোকেশন দেখলাম। ও এগোচ্ছে নদীর ওপারে রুদ্রপাড়ার দিকে। মিলনবাবুকে জিজ্ঞাসা করতে উনি বললেন, এই সোজা মেন রোড ধরে প্রথম বাঁদিক নেবেন, তারপর ব্রিজ ক্রস করে একদম সোজা মায়াপুর হয়ে রুদ্রপাড়া। আন্দাজ সময় লাগবে আপনাদের 1 ঘন্টা মতন। আমাদের গাড়িতে সঞ্জয়, প্রবাল সিংজি, নিয়োগিতা, আমি আর ড্রাইভার উল্লাস। বুকের ভেতর টান টান উত্তেজনা। একবার ফোন করলাম দেবারপনকে, কি খবর? ওদের নৌকা ঘাটে ভিড়েছে, কিন্তু এই জায়গাটা বেশ জঙ্গল মতো। তোমরা কোথায়? আর আসবেই বা কিভাবে? শোনো, তুমি যেভাবেই হোক ফলো করো, ডোন্ট লুজ ট্র্যাক। কিন্তু আমাদের নৌকা তো অনেক দূরে, কাছে গেলে ওরা বুঝে যাবে তো। আচ্ছা, সাঁতরে যাব? পারবে তো? পার্থদা, তুমি একবার বলেই দেখো না। বেশ, মোবাইলটাকে ওয়াটারপ্রুফে পড়ো এন্ড জাম্প। ওকে বস, বাই। অল দ্য বেস্ট। নিয়োগিতা কেমন ভ্যাবা চাকা মেরে বসে আছে। আসলে এত কেসে নিয়োগিতা আমায় অ্যাসিস্ট করেছে, এমন জটিলতা কোথাও পায়নি। খুব আস্তে আস্তে আমায় বললেন, একটা প্রশ্ন চলবে? করুন। এই হাড় বজ্জাত হরেন মণ্ডলের কি হাড়ের ব্যবসা? সেটাই স্বাভাবিক নয় কি? কিন্তু প্রশ্ন হচ্ছে এই পদার্থটা কি? বলে প্যাকেটটা বার করে দেখালাম। দেবারপনের ফোন আসছে। হ্যালো। ওরা নদীর কাছেই একটা ভাঙা ফ্যাক্টরিতে ঢুকেছে। তুমি লুকিয়ে ওদের ফলো করো, আমরা একদম কাছাকাছি এসে গেছি। জিপিএস বলছে আর বড় জোর 5 কিলোমিটার। ঠিক আছে। সঞ্জয় পূর্বস্থলী টিমের পজিশন জানালো। ওরা হরেন মণ্ডলের বাড়ির কাছে চলে এসেছে। সামনে গাড়ি যাবার আর কোনো পথ নেই। আমরা সবাই নেমে পড়লাম গাড়ি থেকে।
সময় নষ্ট না করে বন জঙ্গল পেরিয়ে জিপিএস সিগন্যাল মতো এগোতে লাগলাম। ওই তো দেখা যাচ্ছে সেই ভাঙাচোরা কারখানা, দরজা জানলা বন্ধ করা, ভেতর থেকে একটা মোটর জাতীয় কিছু একটা চলার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমরা 5 জন আর উল্লাস ধীরে ধীরে ঘিরে ফেললাম কারখানাটাকে। আমাদের দেখে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো দেবার্পণ। মুখ দিয়ে একটা পাখির ডাকের মতন সিটি মারল সঞ্জয়। আর সেই আওয়াজ শোনার সাথে সাথেই রুদ্ধশ্বাস নাটক শুরু হয়ে গেল। সেকেন্ডের মধ্যে প্রত্যেকে যে যার আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে নিল। সঞ্জয়ের ইশারায় প্রবাল দরজার সামনে পজিশন নিয়ে দরজায় কড়া নাড়ল। দরজা খোলার সঙ্গে সঙ্গে প্রবাল গান পয়েন্টে নিয়ে নিল লোকটাকে। নিমেষের মধ্যে আমরা সবাই ভেতরে। ঘরে 3 জন মহিলা আর 4 জন পুরুষ, সবাই হাত তুলে দাঁড়িয়ে। একজনের সাথে আগেই পরিচয় হয়েছিল, মাঝি আব্দুল মোল্লা। ঘরের মধ্যে যত্রতত্র ছড়িয়ে আছে মানুষের হাড়, খুলি, পাঁজর আর কর্তকি। একটা কোনায় গমকলের মতন একটা যন্ত্র, পাশে ভাঙা হাড়ের টুকরো স্তূপ। মেশিন থেকে বেরিয়ে আসছে মিহি মানুষের হাড়ের গুঁড়ো। ফোন বেজে উঠল সঞ্জয়ের। যা বুঝলাম, রেডের খবর পেয়ে সপরিবারে পালানোর তোড়জোড় করছিল হরেন মণ্ডল, কিন্তু অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। আরো একটা কাণ্ড ঘটে গেল হঠাৎ। আব্দুল দাঁড়িয়ে ছিল দরজার কাছে। পলকের মধ্যে একটা ভোল্ট দিয়ে দরজার বাইরে যেই বেরোতে যাবে, নিয়োগিতা একটা মরার কলি চট করে তুলে নিয়ে অব্যর্থ টিপে একেবারে সজোরে আব্দুলের মাথায় নিক্ষেপ করলেন। হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেল আব্দুল। সঞ্জয় বলে উঠল, সাবাস মিস্টার নিয়োগী, ওয়েল ডান। পুরো এক থ্রোতে মিডল স্টার মুড়িয়ে দিলেন তো। নিয়োগিতা এক প্রস্ত হাসি হেসে বললেন, কলেজে জন্টি রোডস বলতো সবাই। আব্দুলই নাটের গুরু। চেয়ারে বসিয়ে হাত কড়া পরানোর পর জেরা শুরু হলো। কার হয়ে কাজ করিস তোরা? হরেন বাবু স্যার। এসব হাড় পাঁজরা কিভাবে পাস? কি করিস এখানে তোরা? সব ঠিক ঠিক বল। প্রথমে আমাদের গোরস্থান খুঁড়ে বডি বার করা হয়। যে বডিগুলো টাটকা হয় সেগুলো ফাঁদি জালে বেঁধে লেকের জলে পাথর দিয়ে ফেলে রাখা হয়। পোকামাকড়, মাছি, কাঁকড়ায় মাংস খেয়ে নিলে ওগুলো অ্যাসিডে চুবায় সাফা করা হয়। তারপর স্যার ওই সোডা দিয়ে সেই সব হাড় জলে ফোটানো হয় প্রায় 2 ঘন্টা। সব শেষে হাড়গুলো শুকিয়ে নিয়ে রং করা হয়। তা বাবুর ছেলে শনিবার করে এখানে আসে। প্যাকেট করার সময় কোন বাক্সে কোন হাড় যাবে সেগুলো দেখিয়ে দিলে আমরা রাত জেগে প্যাকেট করি। আর ভূত সাজিস কি তুই? হ্যাঁ স্যার, ওই রন পাপুরে ভয়ে যাকে বলে আমি রাখাতাম, ওই যাতে বডি তোলার সময় কেউ না দেখে ফেলে। কত বডি তুলেছিস এখন পর্যন্ত? তা স্যার, সব বডি গোড় থেকে তোলা হয় না, কিছু বডি কলকাতার মর্গ থেকেও আসে এই নদী পথে। এসব হাড় কোথায় যায়? এরপর স্যার আমি কিছু বলতে পারুম না, এই বাকি সব বাবুর ছেলে জানে। এই যে হাড়ের গুঁড়ো, এটা কি হয়? তা জানি না স্যার, এই মাসখানিক আগে এই মেশিনটা আনছে। বাবুর ছেলে আমাদের বলল যে হাড়গুলা ভেঙে যায়, বাতিল হয়ে যায়, সেগুলো গুঁড়িয়ে প্যাকেট করা হয়। কিন্তু কি হয়, কোথায় যায়, আমরা কিছুই জানি না বাবু। লোকাল থানার সাহায্যে কারখানা সিল করে দেওয়া হলো। হরেন মণ্ডলের বাড়ি এবং কারখানায় রাতভর তল্লাশি চালিয়ে পাওয়া গেল 10 লক্ষ টাকা ক্যাশ, 20খানা নরকঙ্কাল, 500 কেজি বোন ডাস্ট। লালবাজারের ইনভেস্টিগেশন রুমে উপস্থিত ব্লু মুনের টিম আর ব্ল্যাক বয় ডিটেকটিভ এজেন্সির আমি, নিয়োগিতা আর দেবার্পণ। হরেন মণ্ডল আর তরুণ মণ্ডল মাথা নিচু করে বসে আছে চেয়ারে। সঞ্জয় বলে উঠল, এইসব কঙ্কাল কোথায় চালান করেন, কাকে বেচেন, আর কত দাম পান? চটপট বলুন। হরেন মণ্ডলের সেই দাপট, সেই অহংকার যেন দুমড়ে মুচড়ে কেউ দলা পাকিয়ে দিয়েছে। মিনমিন করে বলল, ইয়াং ব্রাদার্সকে সাপ্লাই করি কঙ্কালগুলো, খুব ডিমান্ড বিদেশের বাজারে। প্রতিটা হাড়ের আলাদা আলাদা দাম, আমরাও তো দাম পাই না। প্রতিটা কঙ্কাল পিছু আমরা পাই 50,000 টাকা। ছেলেকে কি এই কারণেই অস্টিওলজি নিয়ে পড়াশোনা করাচ্ছে? একজন দরকার পড়ে স্যার, যে হাড়গুলো চেরে। ওই 206টা হাড়ের একটা এদিক ওদিক হলেই পুরো পার্সেল রিজেক্ট হয়ে যায়। বাহ, ভালো ব্যবসা পেরেছেন দেখছি বাপ বেটায়।
চীনা সন্ন্যাসীর কেসটা কি? চায়নায় অ্যাফ্রোডিসিয়াক্স তৈরির জন্য মানুষের হাড়েরগুলোর খুব ডিমান্ড, তাই ওনার হাত দিয়ে স্যাম্পেল পাঠাচ্ছিলাম। যদি স্যাম্পেল অ্যাপ্রুভ হতো তাহলে মোটা টাকার ডিল ছিল। জেরা চলতে লাগলো, একের পর এক নাম উঠতে লাগলো। রুলিং পার্টির নেতা, মন্ত্রী, পুলিশ প্রশাসন কম বেশি সবাই জড়িত এই চক্রে। একা হরেন মণ্ডলকে শাস্তি দিলে হয়তো সাময়িক এই ধরনের ঘটনা কমবে, কিন্তু যারা নেপথ্যে মদত দিয়ে চলেছে হরেন মণ্ডলের মতো লক্ষ্যে, তারা কিন্তু অশরীরী আত্মা। সমাজের কোন কোণে ঘুরে বেড়াবে কেউ জানতেও পারবে না। ওদের শাস্তি নেই। পরদিন পেপারে বড় বড় করে ছাপা হলো খবরটা। ব্ল্যাক বয় ডিটেকটিভ এজেন্সির নাম এখন সবার মুখে মুখে। ইয়ং ব্রাদার্সের মালিক গ্রেফতার হয়েছে গত রাতে। এত খবরের মধ্যে যেটা সব থেকে আনন্দের খবর, হয়তো আপনারাও আনন্দ পাবেন শুনে, জয়ন্তদা আমায় বুকে জড়িয়ে ধরে বলেছে, আজ থেকে তুই এই কোম্পানির 50% অংশীদার। দেবার্পণকে আমার কোম্পানিতে দ্বিগুণ মাইনের চাকরি করে দিয়েছি, তাতেও দারুণ খুশি। আর নিয়োগিতার পদোন্নতি হয়েছে। সেদিন আমরা সবাই জয়ন্তদার ঘরে বসে এই কেসটা নিয়ে আলোচনা করছি। হঠাৎ শুনি নাক ডাকার আওয়াজ। ঠিক ধরেছি, ঢুলুদা নিয়োগিতা প্রমোশনের পর দেবার্পণ নাম করেছে ঢুলুদা। দেবার্পণ জোর করে একটা হাসির আওয়াজ করতেই ধড়মড় করে উঠে বসে দেবার্পণকে ধমকে শুনে বললেন, দিল্লি তো পাখিটাকে উড়িয়ে অনেক কষ্টে একটা গ্রিন বি ইটার স্পট করেছিলাম, তোর হাঁচির আওয়াজে উড়ে গেল। চত্ব সব। কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল মৃন্ময়, সুদীপ্ত, জয়, বাক্যবাগীশ, ইন্দ্রনীল ও আমি রাজদীপ। দেখা হবে আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।